হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবার স্বাগত আমার এই চ্যানেল পেপার লার্নার্সে। আজকে আমি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের তারিখ হচ্ছে 29/4/2022। কিন্তু শুরু করার আগে তোমাদেরকে অবশ্যই বলবো আজকের নিউজগুলো মন দিয়ে দেখো এবং মন দিয়ে শোনার পর দেখবে অনেকটা ক্লিয়ার হবে যে আজকে কী কী নিউজ আছে। খুব ইম্পর্টেন্ট, অত পেপারের থেকে এই 6টা নিউজ এবং তার মধ্যে 6 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইকোনমিক থেকে নেওয়া হয়েছে এবং বাকি দুটো এডিটোরিয়াল থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুরু করছি আর বেশি কথা না বাড়িয়ে। 1 নম্বর যে নিউজটা আছে সেটা হচ্ছে 5G সার্ভিস রোল আউট লাইকলি ইন অগস্ট সেপ্টেম্বর। দেখো, দ্য গভর্নমেন্ট ইজ কনফিডেন্ট অফ রিজলভিং ইস্যু। এতদিন তো 4G চলছিল, এবার 5G নিয়ে কথা উঠছে। কনফিডেন্ট অফ রিজলভিং ইস্যু রিলেটেড টু হাই স্পেকট্রাম প্রাইসিং উইথ দ্য ইন্ডাস্ট্রি, auction of spectrum including 5G airways by June 2022. The commercial rollout of 5G services could be expected from August September 2022, মানে আগস্ট সেপ্টেম্বর 2022 থেকেই এই 5G সার্ভিসটা পুরো রোল আউট শুরু হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এরপরে হচ্ছে হি সেড the main issue was the industry's demand, ঠিক আছে, for the further reduction of the spectrum. মেন যে ইস্যুটা হচ্ছে এই যে 5G আসছে তার কতটা অ্যামাউন্ট হবে সেটা নিয়ে একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, which would be deliberate in the logical and systematic manner. দেখতে হবে সেটা কিভাবে কতটা হয়। তা এই হচ্ছে নিউজটা, 5G রোল আউট হবে। এবার 5Gটা কি অ্যাকচুয়ালি একটু শুনে নাও। 5G হচ্ছে 5th জেনারেশন মোবাইল নেটওয়ার্ক। দেখো 2G 3G 4G ছিল, এবার 5G এসছে। ডিজাইন টু কানেক্ট ভার্চুয়ালি এভরিওয়ান অ্যান্ড এভরিথিং ইনক্লুডিং মেশিন অবজেক্টস অ্যান্ড ডিভাইস। এবার ভার্চুয়ালি হবে সব এভরিথিং, ঠিক আছে। ইন্টারনেট স্পিড হাই হবে, ঠিক আছে। হাই ব্যান্ড স্পেকট্রাম অফ 5G হ্যাজ বিন টেস্টেড টু বি অ্যাজ হাই অ্যাজ 20 GBps গিগাবাইটস পার সেকেন্ড, এত স্পিড হবে। কিন্তু 4G এটা আপ টু সেই 1 GBps পর্যন্ত হয় স্পিডটা, সেখানে দাঁড়িয়ে 20 GBps হবে, গিগাবিটস পার সেকেন্ড। ওকে বন্ধুরা, তা এটা হচ্ছে 5th জেনারেশন। এবং 5th জেনারেশনের মধ্যে কয়েকটা স্পেকট্রাম হবে, সেটা দেখো লো হবে, মিডল হবে এবং হাই ব্যান্ড। হাই তো প্রচুর স্পিড হবে, সে 1 সেকেন্ডের মধ্যে সব ডাউনলোড হয়ে যাবে। তা বেশিরভাগ যারা আমরা মোবাইল ফোন ইউজ করি সেখানে দেখা যাবে হয়তো আমরা লোটা ইউজ করলাম, সেটা হচ্ছে কথা। এবার দেখো এর ফলে কি হবে, কি দরকার। আপগ্রেড ফাইবার কানেক্টিভিটি অ্যাক্রস ইন্ডিয়া। অ্যাট প্রেজেন্ট কানেক্ট অনলি 30% অফ ইন্ডিয়াস টেলিকম টাওয়ার্স। উই হ্যাভ টু বি চ্যালেঞ্জড অ্যাবাউট ইট। ইকুইপমেন্টস যেটা আসে বিভিন্ন দেশ থেকে, আমরা তো মেক ইন ইন্ডিয়ার মধ্যে ইনিশিয়েটিভ নিয়েছি যে আমরা নিজেরাই তৈরি করব, নিজেরাই এই আত্মনির্ভর ভারতের। তা এর ফলে একটা খুব বড় একটা চ্যালেঞ্জ, এর যে ইকুইপমেন্টগুলো যেগুলো দরকার হবে আবার রিনিউ করতে হবে, সেটা 5G জেনারেশনে। দেখা যাক এরপরে কি আসে খবরে। ওকে বন্ধুরা, চলো এরপরে যে খবরটা আসছে সেটা হচ্ছে কিন অন লাইটনিং আপ স্পা। এটা অনেকবার এসছে, লিফটিং আপ স্পা ফ্রম নর্থ ইস্ট। আপস্পা কি? আপস্পা হচ্ছে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যেটা 1958 সালে এসেছিল। তাহলে এইটাকে ওঠানোর কথা এই নিউজের মাধ্যমে উঠছে। দেখো, আপস্পা কুড বি উইথড্রন পার্শিয়ালি ফ্রম আসাম, মণিপুর, নাগাল্যান্ড 1 এপ্রিল থেকে ডিউ টু দ্য পিসফুল কন্ডিশন। হ্যাঁ, 2014 সাল থেকে পিসফুল কন্ডিশন হওয়ার একটা ব্যাপার চলছিল। দ্য বোরো অ্যাকর্ড ওপেন্ড দ্য ডোরস ফর দ্য পার্মানেন্ট পিস। এর ফলে কি হয়ে গেছে, একটা জিনিস মনে রাখবে যে আপস্পা অ্যাক্ট এটা আর্মড ফোর্সের একটা ক্ষমতা দেওয়া হয়েছিল, যেখানে যেখানে ডিস্টার্বড এরিয়া, যেখানে যেখানে খুব প্রবলেম এরিয়া, সেই সব জায়গায় গিয়ে এই অ্যাক্টটা চালু থাকতো। এবং যেখানে ধরো ডিস্টার্ব এরিয়া ছিল সেটা আস্তে আস্তে শান্ত পরিবেশে হয়ে গেছে, শান্ত জায়গা হয়ে গেছে, সেখান থেকে আস্তে আস্তে এই আপস্পা অ্যাক্টটা উঠিয়ে নেওয়া হচ্ছে।
AFSPA remained enforced in many states of northeast of decades, removed it from many areas due to the better administration, এবং যখন উঠিয়ে নেবে সেখানে যেহেতু একদম শান্ত পরিবেশের কাছে চেষ্টা চলবে সেখানে যখন যাতে বেটার অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয় এবং বেটার যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, ঠিক আছে, এমপ্লয়মেন্ট সব কিছু যেন তৈরি হয় ওখানে। আচ্ছা, the return of the peace with incidents of the violence dropping by 75% in the past 8 years, reason that তার ফলেই the removed of AFSPA from the Tripura and Meghalaya, মেঘালয় ত্রিপুরাতে আগে দেখা যাচ্ছিল 75% in the past 8 years পুরোপুরি ভায়োলেন্স ড্রপিং হয়ে গিয়েছিল এবং তার ফলে সেখান থেকে আস্তে আস্তে এই AFSPA একটা উঠিয়ে নেওয়া হয়েছে ত্রিপুরা এবং মেঘালয়তে। সেন্টার যেটা চেষ্টা করছে দেখো আরও অন্যান্য জায়গা খুব তাড়াতাড়ি যেন এই রকমভাবেই নর্মালাইজেশন হয়ে যায়, তার জন্য খুব কুইক কাজ চলছে এবং নাগাল্যান্ড এবং মণিপুরে এই ব্যাপারে ভাবা হচ্ছে। ঠিক আছে, নো মোর বোমস অ্যান্ড বুলেটস। দেখো, the center's relentless effort in helping solve the problem of insurgency in Assam's Bodo areas, Karbi Anglang in Tripura and Bru ring problem of the ত্রিপুরা মিজোরামে যে প্রবলেমটা হয় ডিস্টার্ব এরিয়া, মানে ওখানে ধরো সেই রিলিজিয়ান নিয়ে একটা প্রবলেম চলছে বিভিন্ন রকমভাবে, ঠিক আছে, স্মাগলিং চলছে, সেই জিনিসগুলো এই ডিস্টার্বড এরিয়া তৈরি হয়েছিল, সেখানে আস্তে আস্তে কি হচ্ছে যে AFSPA একটা উঠিয়ে নেওয়া হচ্ছে, এটা ওই জন্যই লাগু করা থাকে। আসাম মেঘালয় ওয়ার ট্রাইং টু রিজলভ দেয়ার বাউন্ডারি ডিসপুটস, এটা একটা ভালো, তার এর ফলে কি হবে মানুষজনদের আরও উন্নতির দিকে এগোতে থাকবে। এতদিন ধরে ডিসপুট চলছিল আসাম মেঘালয়ে, কিন্তু তারা কি করেছে রিজলভ করার চেষ্টা চলছে এবং রিজলভ করেছে, তার ফলে কি হচ্ছে ওখানকার যে পরিবেশে যে সমস্ত মানুষরা আছে তাদের কিন্তু একটা উন্নতির দিকে এগোতে পারবে। ওকে বন্ধুরা, তাহলে এরপরে যে নিউজটা আছে সেটা আসছে আমি। দেখো, ইন্ডিয়া বাংলাদেশ ডিসকাস হাই লেভেল ভিজিটস। দেখো, ইন্ডিয়া বাংলাদেশের এই ডিটেলসটা ভালো করে বুঝবে, খুব দরকার, কারণ বাংলাদেশ খুব মানে একটা কি বলবো প্রতিবেশী দেশ, এটা আজকের নতুন না, মানে অনেক আগে থেকে এই রিলেশনটা হয়ে আসছে এবং বাংলাদেশ ইন্ডিয়ার একটা রিলেশন খুবই ভালো আছে। এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর অন থার্সডে held talks with his counterpart AK আব্দুল মোমেন, মানে AK আব্দুল মোমেন হচ্ছে বাংলাদেশ থেকে, ঠিক আছে, and called on Prime Minister Sheikh Hasina. Both countries affected high energy prices following the crisis in Ukraine and have voted cautiously on various UN platforms vis the same. দেখো, এই যে দুটো কান্ট্রি কিন্তু এই এনার্জি সেক্টরে মানে ভুগছে, কারণ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে এখনো পর্যন্ত ওয়ারটা লেগে আছে, এই ওয়ারের ফলে কিন্তু প্রত্যেকটা দেশ তো ভুগছেই, এখানে ইন্ডিয়া বাংলাদেশও একসাথেই ভুগছে এই ব্যাপারটা নিয়ে। এছাড়াও সেম প্ল্যাটফর্ম কি, সে এই যে বিভিন্ন রকম ক্রাইসিস চলছে, ঠিক আছে, বিভিন্ন রকম ধরো ইউক্রেনের যে মানে সিচুয়েশনটা তৈরি হয়েছে, প্রত্যেকটা দেশ কি করেছে রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন করেছে, ঠিক আছে বন্ধুরা, রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন করেছে, ওয়েস্টার্ন কান্ট্রি হোক, ইউরোপিয়ান কান্ট্রি যারা আছে, USA সবাই স্যাংশন করেছে, কিন্তু এইখানে ইন্ডিয়া তো পুরোপুরি নিউট্রাল আছে, বাংলাদেশও দেখা যাচ্ছে সেই একই মানে অবস্থান নিয়েছে, নিউট্রাল রয়েছে। নেবারহুড, দেখো এটা কেন গেছে, নেবারহুডটা মজবুত করতে হবে, কারণ এইদিকেও একটা প্রবলেম চায়নার ব্যাপার। টক্স দ্য টু সাইডস হ্যাড এমফাসাইজড, কিসের ওপর এমফাসাইজড করা হচ্ছে, প্রমোটিং ট্রেড, কমার্স, কানেক্টিভিটি, স্পেশালি ইন দ্য লাইট অফ সাপ্লাই চেন disruption resulting in the COVID-19 restrictions and recent conflict in Ukraine, ঠিক আছে, দ্য কমার্স, ইন্ডাস্ট্রি, কানেক্টিভিটি স্পেশাল, ঠিক আছে, এবং লাইটস অফ সাপ্লাই, ইন দ্য লাইট অফ সাপ্লাই চেন ডিসরাপশন, এই যে এত কিছু প্রবলেম হচ্ছে এই COVID-19 সিচুয়েশনে এবং রেস্ট্রিকশন রয়েছে, রিসেন্ট কনফ্লিক্ট ইন ইউক্রেন, এইসব নিয়ে সব আলোচনা হয়েছে। মিস্টার মোমেন যিনি হচ্ছেন বাংলাদেশের থেকে ওখানে
এই আলোচনায় সবাই আছেন, ইনফর্ম দ্যাট হি হ্যাড আর্জড দ্য ইন্ডিয়ান সাইড টু হেল্প ইন লিফটিং দ্য ইউএস স্যাংশন। তারা বাংলাদেশের দিক থেকেও বলেছে যে ইউএস যেটা করে আছে, মানে স্যাংশন করে রেখে দিয়েছে, যেটা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশের, সেটার জন্য ইন্ডিয়া কথাটা তোলে আমেরিকার কাছে। তা সেইটা একটা মানে আর্চ করেছে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে। এবার দেখো ইন্ডিয়া বাংলাদেশের যে রিলেশনটা, ইন্ডিয়া ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট কান্ট্রিজ, ইন্ডিয়া হচ্ছে একটা প্রথম কান্ট্রি যে রেকগনাইজ করেছিল বাংলাদেশকে, ঠিক আছে, অ্যান্ড স্টাবলিশড ডিপ্লোম্যাটিক রিলেশনস ইমিডিয়েটলি আফটার ইটস ইন্ডিপেন্ডেন্স ইন ডিসেম্বর 1971। আর ডিফেন্স কোঅপারেশন কি হয়েছে দেখো, এক্সারসাইজ অফ আর্মির কি এক্সারসাইজ সম্প্রীতি, নেভির কি এক্সারসাইজ মিলন টেক প্লেস বিটুইন দ্য টু কান্ট্রিজ। আর বর্ডার কি, ইন্ডিয়া বাংলাদেশ শেয়ার 4096.7 কিলোমিটার লং ইন্টারন্যাশনাল বর্ডার, দ্য ফিফথ লংগেস্ট ল্যান্ড বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড। দেখো আর কি কি জায়গা মানে ইন্ডিয়ার স্টেটের সঙ্গে বাংলাদেশ বর্ডার করেছে, সেটা হচ্ছে আসাম 226 কিলোমিটার, ত্রিপুরা 856 কিলোমিটার, মিজোরাম 318 কিলোমিটার, মেঘালয়া 443 কিলোমিটার, ওয়েস্ট বেঙ্গল 2217 কিলোমিটার। দ্য ইন্ডিয়া বাংলাদেশ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট LBA came into force following the exchange of instruments of ratification in June 2015. Cooperation over rivers, বন্ধুরা কিছু মনে করো না, এই লেগেই থাকে এখানে এরকম। Cooperation over rivers, common 54 rivers share, bilateral joint rivers commission has been working since June 1972. আমি এই জায়গাটা রিপিট করছি আবার। দ্য ইন্ডিয়া বাংলাদেশ হ্যাড বাউন্ডারি এগ্রিমেন্ট LBA যেটা কেম ইনটু ফোর্স ফলোয়িং দ্য এক্সচেঞ্জ অফ ইনস্ট্রুমেন্টস অফ রেটিফিকেশন ইন জুন 2015। কোঅপারেশন ওভার রিভার্স যেটা হচ্ছে 54টা রিভার শেয়ার করা আছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে। বাইল্যাটারাল জয়েন্ট রিভার্স কমিশন has been working since June 1972. ঠিক আছে বন্ধুরা, the Ganga Water Sharing Treaty between two countries signed on 12 December 1996 1996 সাল for a period of 30 years. দেখো ইকোনমিক রিলেশন কীরকম আছে, বাংলাদেশ বিগেস্ট ট্রেড পার্টনার ইন সাউথ এশিয়া। উই গিভ দেম, আমরা কি করেছি যে তাকে ডিউটি ফ্রি এবং কোটা ফ্রি করে দিয়েছি, অ্যাক্সেস করতে দিয়েছি। কি হয়েছে তার ফলে, এই যে ইন্ডিয়ার যে আন্ডার সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া সপ্তাহ SAFT এর মাধ্যমে 2011 সাল থেকে পুরোপুরি আমাদের ব্যবসা বাণিজ্যটা মানে ইকোনমিক রিলেশনটা পুরোপুরি বাংলাদেশ থেকে ধরো কোনো বস্তু এলো এবং সেটা পুরোপুরি মানে কোনো রকম এক্সচেঞ্জ রেট দরকার হবে না, কোনো রকম রেট এক্সট্রা দরকার হবে না, ঠিক আছে, এক্সট্রা কোনো রকম চার্জ লাগবেও না। তা সেইটাই ভারত করেছে, ডিউটি ফ্রি অ্যান্ড কোটা ফ্রি অ্যাক্সেস। ওকে, রেলওয়ে লিঙ্ক কি আছে, রেলওয়ে লিঙ্ক হচ্ছে হলদিবাড়ি ইন্ডিয়া অ্যান্ড চিলাহাটি বাংলাদেশ। দেখো রেলওয়ে লিঙ্ক তো তৈরি করতেই হবে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে, হলদিবাড়ি ইন্ডিয়া আর চিলাহাটি বাংলাদেশ। উই ডেভেলপড রোড কানেক্টিভিটি বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল মোটর ভেহিকলস তৈরি হবে। আমি এই জায়গাটা আবার রিপিট করছি, আজকে খুব ডিস্টার্ব করছে এরকম করে আসে। আচ্ছা বলছি দাঁড়াও বন্ধুরা, হ্যাঁ রেলওয়ে লিঙ্ক, দেখো রেলওয়ে লিঙ্ক তৈরি হয়েছে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে, যাতে কি হবে কোঅপারেশন হবে প্রতিটা দুটো দেশের মধ্যে, এবং কোঅপারেশন হলে কিন্তু ব্যবসা বাণিজ্যটাও ভালো হবে, ঠিক না, এবং দুটো দেশের মধ্যে রেভিনিউ মানে এবং ইকোনমিক যে একটা ব্যাপার থাকে, মানে দুটো দেশেরই রেভিনিউ খুব ভালো হবে। তা সেটার জন্য এই হলদিবাড়ি ইন্ডিয়া
এবং চিলাহাটি বাংলাদেশের মধ্যে রেলওয়ে লিঙ্ক করা হয়েছে। তারপর পিপল টু পিপল কন্ট্যাক্টও হবে, কালচারাল রিলেশনও তৈরি হবে, যেটা হয়েই আছে আমাদের সঙ্গে। তা উই ডেভেলপড রোড কানেক্টিভিটি বাংলাদেশ ভুটান, ইন্দো নেপাল মোটর ভেহিকলস, ঠিক আছে। এছাড়াও কি তৈরি করা হয়েছে দেখো ভালো করে শোনো। উই ডেভেলপড রোড কানেক্টিভিটি বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল, রোড কানেক্টিভিটি করে দিয়েছে ইন্ডিয়া মোটর ভেহিকলসের জন্য, কারণ ফর দ্য মুভমেন্ট অফ গুডস অ্যান্ড প্যাসেঞ্জার্স উইথ প্রভিশন ফর দ্য ভুটান টু জয়েন অ্যাট আ লেটার ডেট। মানে পুরোপুরি এই কী হয়ে গেছে যে এই যে গুডস অ্যান্ড প্যাসেঞ্জার্স যেগুলো মানে মোটর ভেহিকেলের মাধ্যমে পুরোপুরি যাওয়া আসা করতে পারে বিভিন্ন দেশের মধ্যে, এই কানেক্টিভিটি করে দেওয়া হয়েছে। কোঅপারেশন ইন পাওয়ার সেক্টর 1160 মেগাওয়াট পাওয়ার এক্সপোর্ট করে ইন্ডিয়া বাংলাদেশকে। আর তাছাড়াও ইউএনএসসিতে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে 10টা নন পার্মানেন্ট এবং 5টা পার্মানেন্ট মেম্বারশিপ থাকে কান্ট্রি। যে 10টা নন পার্মানেন্ট থাকে সেটা হচ্ছে ইন্ডিয়া, মানে ইন্ডিয়া সেই 10টা নন পার্মানেন্টের মধ্যে পড়ছে। কিন্তু বাংলাদেশ সবসময় সাপোর্ট করে ইন্ডিয়াকে যে ইন্ডিয়ার এই পার্মানেন্ট একটা সিট পাওয়া দরকার ইউএনএসসিতে। দুটো কান্ট্রি মিলে কাজ করছে। আর্লি রিফর্মস এনএনএসসি কমব্যাটিং ক্লাইমেট চেঞ্জ, অ্যাটেনমেন্ট অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা সবসময় বলা হয়েছে 17টা গোলস আছে, আমি এর আগেও আলোচনা করেছিলাম। প্রোটেকশন অফ দ্য রাইটস অফ মাইগ্রেন্টস, হাইলাইটেড দ্য রিজিওনাল অর্গানাইজেশন সার্ক। দেখো সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অর রিজিওনাল কোঅপারেশন, দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর দ্য মাল্টিসেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন, যেটা বিমস্টেক ইম্পর্টেন্ট রোল করে এই দুটো দেশ একসাথে। উই ক্রিয়েটেড সার্ক এমার্জেন্সি রেসপন্স ফান্ড টু কাউন্টার এফেক্টস অফ দ্য গ্লোবাল প্যান্ডেমিক ইন দ্য সাউথ এশিয়ান রিজন। আমরা কি করেছি, এই জন্য বাংলাদেশ আমাদেরকে থ্যাংক করে যে আমরা যে সার্ক এমার্জেন্সি রেসপন্স ফান্ড তৈরি করেছি, ঠিক আছে, সেটাতে অনেক সাউথ এশিয়ান রিজিয়ন যে কান্ট্রি আছে তাদের অনেক হেল্প করে। রিসেন্ট কি ডেভেলপমেন্ট 7টা অলরেডি এগ্রিমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি, যে দুটো পোর্ট আছে সেটা হচ্ছে ছত্রগ্রাম আর মংলা, এই দুটো পোর্ট ইন্ডিয়া ইউজ করে, যেটা হচ্ছে এই নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে, ঠিক আছে। ওই গুডস মুভমেন্ট বিভিন্ন রকম মানে গুডস আনাদে মানে পাঠানোর জন্য বা বিভিন্ন জায়গায় সেন্ড করার জন্য বা ইম্পোর্ট করার জন্য দরকার হয়, ঠিক আছে, সেটা ইন্ডিয়া ইউজ করে, ছোটগ্রাম আর মংলা, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, আর বাংলাদেশের একটা ফেনী রিভার আছে, সেটাতে ড্রিঙ্কিং ওয়াটার ইউজ করে ত্রিপুরা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে। ইনভেস্টমেন্ট তো করতেই হবে প্রথম কথা। সিকিউরিটি কানেক্টিভিটি, যেহেতু খুব পাশাপাশি দেশ, ক্রস বর্ডার এনার্জি কোঅপারেশন, কালচারাল ইকোনমি, ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর সব কিছু ঠিকঠাক করতে হবে। কিন্তু একটা ইস্যু হয়ে আছে, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু, সেটাকেও রিজলভ করতে হবে খুব তাড়াতাড়ি। কোভিড-19 ভ্যাকসিনের জন্য ইন্ডিয়া বাংলাদেশকে অফারও করেছে যে কোলাবোরেট করার জন্য, কিন্তু ডিসপুট কী দেখো, ডিসপুট হচ্ছে একটা তিস্তা রিভার ডিসপুট আছে, যেটা আমাদের নর্থ বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল নর্থ বেঙ্গলের বলে নাকি এই তিস্তা নদী খুব প্রাণদায়ী, ঠিক আছে, বেশিরভাগ মানুষ ওখানে জীবিকা নির্বাহ করে এই নদীর ওপর, ঠিক আছে। তা এইটা নিয়ে একটা প্রবলেম রয়েছে। আর হচ্ছে এনআরসি নিয়ে একটা প্রবলেম রয়েছে, যেটা আসামে হয়েছিল, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্সের, যেটা বিরোধিতা করেছিল বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে একটা অ্যাক্টিভ পার্টনার এই চায়নার। এই চায়না নিয়ে যত প্রবলেম, কিসের, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর, হ্যাঁ, যেটা দিল্লি কোনো রকমভাবে সাইন করেনি। বাংলাদেশ পারচেস্ট করেছে সাবমেরিন চায়নার কাছ থেকে, ঠিক আছে, আরও কিছু হেল্প নিয়েছে। এর ফলে এইগুলোর জন্য কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের উপর অনেকটাই আপসেট হয়ে থাকে। এই হচ্ছে নিউজ। ওকে বন্ধুরা, আচ্ছা 5 নম্বর যে নিউজটা আসছি, আচ্ছা 5 নম্বর না, 4 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে সেন্ট্রাল এমপ্লয়মেন্ট সার্ভে ফাইন্ডস অ্যাডিশন of 4 lakh jobs. দেখো, over 4 lakh jobs were created in firms with 10 or more workers in the 9 sector in the October-December 2021 according to the Labor and Employment Ministry.
থার্ড কোয়ার্টারলি এমপ্লয়মেন্ট সার্ভে রিপোর্ট রিলিজড অন থার্সডে। দেখো 9টা সেক্টরে নাকি 9টা সেক্টরে মোটামুটি 4 লাখের মতন জব হয়েছে, সেগুলো শোনো। দেখো ম্যানুফ্যাকচারিং যেটা হচ্ছে সেটা 39.4, এডুকেশন 22%, আইটি বিপিওতে হয়েছে 11%, হেলথ 10.4%, ট্রেড 5.3%, ট্রান্সপোর্ট 4.2%, ফিনান্সিয়াল 2.8%, আচ্ছা রেস্টুরেন্ট যেটা কাজ হয় সেটা হচ্ছে 2.6%, আর হচ্ছে কনস্ট্রাকশন সেটা হচ্ছে 2%। নাইন সেক্টরে, এতক্ষণ যে 9টা সেক্টরের কথা বললাম, সেই 9টা সেক্টরে 85% অফ দ্য টোটাল এমপ্লয়মেন্ট ইন্ডিয়া হয়েছে। They also reported 1.85 lakh vacancies according to the Labor and Employment Ministry quarterly employment survey। ঠিক আছে, তা রিপোর্ট করেছে যে 1.85 লাখ ভ্যাকেন্সি লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি কোয়ার্টারলি এমপ্লয়মেন্ট সার্ভে অনুযায়ী দেখা গেছে, এবং এই 85% টোটাল এমপ্লয়মেন্ট ইন্ডিয়াতে হয়েছে এই 9টা সেক্টরে। এরপর কি, যেহেতু এই নিউজটা উঠে এসছে তাহলে আমি একটু বলে নিই যে ভারতে তো আনএমপ্লয়মেন্ট প্রচুর বেড়ে গেছে এই সময়। তা আনএমপ্লয়মেন্টের অনেক কিছু ভাগ আছে। দেখো আনএমপ্লয়মেন্ট বলতে মানে মানুষ সার্চের মানে জবের জন্য সার্চ করে কিন্তু সেটা খুঁজে পায় না, মানে সেরকম অনুযায়ী রিলেভেন্ট জব পায় না, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট হচ্ছে এগ্রিকালচার এবং আনঅর্গানাইজ সেক্টরে হয়। ঠিক আছে, যেমন ধরো এগ্রিকালচারেই ধরছি, কোনো একটা জমিতে ধরো 5-6 জন মিলে কাজ করছে, সেখানে 5-6 জন মিলে কাজ করছে, আরও 2জনকে যদি ওখানে বলা যায় যে তোমরাও কাজটা করো, তাদের তো কাজে লাগছে না, কারণ 5-6 জন মিলে অলরেডি কাজ করে ফেলেছে। তাহলে যে 2জন আছে তাদেরকে কিন্তু বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। আচ্ছা সিজনাল আনএমপ্লয়মেন্ট মানে সিজন অনুযায়ী এমপ্লয়মেন্ট হয় তাদের। এই যে এখন গরম চলছে, খুব গরম, এই সময় ফ্যান পাখা এসি খুব চলবে, যেই ঠান্ডা আসবে তখন কিন্তু এই দোকানগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এগুলো হচ্ছে সিজনাল অনুযায়ী এমপ্লয়মেন্ট। আচ্ছা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট যেগুলো হচ্ছে তোমার ধরো এখন যেটা খুব এটা দেখা যাচ্ছে যে মিসম্যাচ হচ্ছে, মার্কেটে যেরকম জব আছে সেই জব অনুযায়ী স্কিলটা মিসম্যাচ হচ্ছে, যে প্রার্থী মানে এই চাকরি মানে কাজটা করবে। দিস টাইপ অফ আনএমপ্লয়মেন্ট মিসম্যাচ বিটুইন দ্য জব অ্যাভেলেবল ইন দ্য মার্কেট অ্যান্ড দ্য স্কিলস অফ দ্য অ্যাভেলেবল ওয়ার্কার্স ইন দ্য মার্কেট, মিসম্যাচ পুরোপুরি। আর ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কি, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে যেটা তোমার ধরো এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাচ্ছে, এক কোম্পানিতে কাজ করতো দিয়ে দেখা যাচ্ছে যে না অন্য কোম্পানিতে আবার তাকে যেতে হবে, তা সেই যে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাওয়ার মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে ফ্রিকশনাল, সেই সময়টা সে আনএমপ্লয়মেন্ট পড়ে আছে, তাহলে এটা হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। আর ভালনারেবল এমপ্লয়মেন্ট হচ্ছে দেখো প্রত্যেক দিনের ডে টু ডে যে কাজ করে, আজকে যা কাজ করে এসছে 8 ঘন্টার তার টাকা পাচ্ছে, পরের দিন যা কাজ করবে তার টাকা পাবে, মানে প্রত্যেক দিন ডে টু ডে যে টাকা পাবে, কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল নয়, কাজ পেলো করলো টাকা রোজগার করলো। ওকে, এই হচ্ছে ডিসকাস করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে 5 নম্বর যে নিউজটা আছে সেটা অনলাইনার, জাস্ট শুনে নাও। বাইডেন প্রপোজেস $33 বিলিয়ন এড ফর ইউক্রেন। তোমরা ভালো করেই বুঝতে পারছো কি জন্য, দেখা যাক কি সিচুয়েশন আসে, যা হচ্ছে এখন। 6 নম্বর যে নিউজটা, বন্ধুরা একবার, হ্যাঁ 6 নম্বর যে নিউজটা সেটা হচ্ছে রিপোর্টিং অফ সাইবার ব্রিচেস মেড ম্যান্ডেটরি ফর অল ফার্মস। দেখো দ্য ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম CERT ইন, এটাকে বলা হয় ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম, ঠিক আছে, হ্যাজ মেড ইট ম্যান্ডেটরি ফর অল সার্ভিস প্রোভাইডার্স, ইন্টারমিডিয়ারিস
ডাটা সেন্টার প্রোভাইডার্স অ্যান্ড কর্পোরেটস অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট অর্গানাইজেশন সবাইকে জানিয়ে দিয়েছে রিপোর্ট করতে। যদি কোনো রকম সাইবারের প্রবলেম হয়, সাইবার ইনসিডেন্ট দেখা যায়, 6 ঘন্টার মধ্যে যেন জানিয়ে দেয়। যখনই ঘটনাটা ঘটবে উইদিন 6 আওয়ার্স একদম তাদের সঙ্গে তাদেরকে জানিয়ে দেওয়া এই ব্যাপারটাকে নিয়ে। দেখো সাইবার অ্যাটাক কীভাবে হয়। সাইবার অ্যাটাক দেখো ড্যামেজ হয়, মিস ইউজ করে, ঠিক না? অল হ্যাকার্স ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ তারা মিস ইউজ করে এটাকে। ইউকে, রাশিয়া, চায়না, ইসরায়েল, বিশেষ করে তো দেখা যাবে যে চায়না এই যেমন এরা সাইবার অ্যাটাককে খুব এ করে, যেমন ইসরায়েলও, ঠিক আছে? তো এইগুলো দেখা যায়। হ্যাভ দ্য মোস্ট ডেভেলপড কান্ট্রিজ, আবার দেখা যায় যে ইউকে, রাশিয়া, চায়না, ইসরায়েল এরা হচ্ছে মোস্ট ডেভেলপড কান্ট্রি, ঠিক আছে? দে হ্যাভ ক্যাপাবিলিটিস টু ট্যাকেল দিস সিচুয়েশন। কিন্তু ইন্ডিয়ার সেটা ট্যাকেল করার এখন ক্ষমতা নেই, টেকনোলজি আরও উন্নত করতে হবে। ইন্ডিয়াও ইনভলভ করছে নিজেকে এই সাইবার অ্যাটাক যাতে না হয়, রিজলভ করছে এটাকে। আফটার করোনা দেখা যাচ্ছে যে এই ডিজিটালাইজড ওয়ার্কটা খুব বেড়ে গেছে ইন্ডিয়াতেও, তাই জন্য সাইবার অ্যাটাকের প্রবণতাও বেড়ে গেছে। রিসেন্ট চাইনিজ গ্রুপ রেড ইকো অ্যাটাক করেছিল মহারাষ্ট্রে, মানে খুব বড় একটা অ্যাটাক হয়েছিল। তারপর সোলার উইন্ড হ্যাক হয়েছিল ইউএসের, ঠিক আছে? গভর্নমেন্টের কাছে তো ডিটেলস থাকে আমাদের, তারপর জিওগ্রাফিক্যাল বিভিন্ন অ্যাসেটস, সেগুলো ডিটেলস যদি এদের কাছে পৌঁছে যায় তাহলে কিন্তু অনেক ক্ষতি। তাই খুব অতি সত্বর যাতে এটা ঠিকঠাক হয়। ইন্ডিয়া অনেক ইনিশিয়েটিভ নিয়েছে, তাও এখনও অনেক সলিড ইম্প্যাক্ট নিতে হবে, ঠিক না? যাতে এগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায়। চল, আশা করি তোমাদেরকে খুব ভালো করে বোঝালাম, তোমরা বুঝতে পারছো। এডিটোরিয়ালে চলে এলাম। 7 নম্বর যে এডিটোরিয়ালটা সেটা হচ্ছে রাশিয়া রুলেট উইথ গ্যাস সাপ্লাই। রিসেন্ট আলোচনা করেছিলাম যে রাশিয়া কাট অফ করে দিয়েছে পোল্যান্ড এবং বুলগেরিয়ার ন্যাচারাল গ্যাস। দেখো আজকে একটু ডিটেলসে শোনো। রাশিয়া এনার্জি কোম্পানি Gazprom announced that it has completely suspended gas supplies to the Poland's PGNiG or Bulgaria Bulgargaz, citing their failure to pay in rubles. দেখো মানে এটা আরেকটা বলে দিই, আরও ভেতরে যাবো তো ডিটেলসে। পোল্যান্ড এবং বুলগেরিয়া, ঠিক আছে, তাদেরকে বলেছে যে তোমরা ন্যাচারাল গ্যাস তো নিচ্ছ আমাদের কাছ থেকে, রাশিয়া বলেছে ন্যাচারাল গ্যাস নিচ্ছ কিন্তু তোমাদের রুবেলে পে করতে হবে। বলছে না আমরা তো রুবেলে পারবো না, আমরা ডলারই পারবো। সুতরাং পুরোপুরি ওদেরকে ব্যান করে দেওয়া হয়েছে। আনটিল দ্য ইউক্রেন ইনভেশন, দেখো রাশিয়া অ্যাকাউন্টেড ফর অলমোস্ট 4% অফ ইউরোপ গ্যাস ইম্পোর্ট, ঠিক আছে? মানে অলমোস্ট রাশিয়ার কাছ থেকে 40% ন্যাচারাল গ্যাস নেয় ইউরোপিয়ান কান্ট্রি। দেখো আজকে একটা চার্ট বলবো, খুব ভালো করে শোনো। দেখো ফিনল্যান্ড ন্যাচারাল গ্যাস নেয় রাশিয়ার কাছ থেকে 94%, লাটভিয়া নেয় 93%। সংখ্যাগুলো শুনবে, মুখস্থ করা দরকার নেই, সংখ্যাগুলো শুনবে, এটা কোনটা বেশি কোনটা কম। দেখো এস্টোনিয়া হচ্ছে 79%, বুলগেরিয়া হচ্ছে 77%, স্লোভাকিয়া হচ্ছে 70%, ক্রোয়েশিয়া হচ্ছে 68%, চেক রিপাবলিক মানে চেক প্রজাতন্ত্র হচ্ছে 66%, অস্ট্রিয়া হচ্ছে 64%, গ্রিস হচ্ছে 51%, জার্মানি 49%, ইটালি 46%, লাটভিয়া হচ্ছে লিথুয়ানিয়া হচ্ছে 41%, পোল্যান্ড হচ্ছে 40%, হাঙ্গেরি হচ্ছে 40%, স্লোভেনিয়া হচ্ছে 40%, ফ্রান্স 24%, নেদারল্যান্ড 11%, রোমানিয়া হচ্ছে 10%। আমি এতগুলো কেন বললাম? দেখো এর মধ্যে যেটা পড়ছে যেটা পোল্যান্ড অ্যান্ড বুলগেরিয়া, পোল্যান্ডের 40% আর বুলগেরিয়া হচ্ছে 77%। এদের দুজনের ন্যাচারাল গ্যাসের যে ইম্পোর্ট করছিল সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তা ইউরোপিয়ান ইম্পোর্টস অফ ন্যাচারাল গ্যাস 2019 অনুযায়ী, এই চারটা একটু মন দিয়ে শোনো, আর কেউ যদি নোট করতে চাও নোট করে নেবে। দেখো টোটাল দেখো দেখে নাও যে ইউরোপিয়ান ইম্পোর্ট করে ন্যাচারাল গ্যাস 2019 অনুযায়ী রাশিয়া থেকে সব থেকে বেশি, সেটা হচ্ছে 41.1%। তারপর নরওয়ে
16.2%, অ্যালজেরিয়া 7.6%, কাতার হচ্ছে 5.2%, আর আদার্স 29.9%। এবার ব্যাপারটা কি এসছে মন দিয়ে শোনো। পোল্যান্ড আর বুলগেরিয়া দেখো ডলারে পেমেন্ট করতে পারবে না, যেটা আমি একটু আগেই বললাম। তাই ওদেরকে বলা হয়েছে যে তোমরা রাশিয়ার যে রুবেল আছে রুবেলে পে করতে, তারা পারেনি, ওই জন্য তাদেরকে কমপ্লিটলি ব্যান করে দেওয়া হয়েছে। এছাড়া পোল্যান্ড অ্যান্ড বুলগেরিয়ার প্রবলেম হবে কিন্তু, এই যে ইম্পোর্টটা বন্ধ করে দেওয়া হয়েছে, যে ওখানে এক্সপোর্টটা বন্ধ করে দেওয়া হয়েছে, পোল্যান্ড 40% ন্যাচারাল গ্যাস নেয় রাশিয়া থেকে। পোল্যান্ডে প্রবলেম কিন্তু হবে না, কারণ ওরা অলরেডি অন্য কান্ট্রির কাছ থেকে নেয়, তারা কিন্তু শিফট করে নেবে যখন তখন ন্যাচারাল গ্যাস নেওয়ার জন্য। প্রবলেম হবে বুলগেরিয়া, 77% পারচেস করে, হোয়াইল ইটস এনার্জি মিনিস্টার, এই যে বুলগেরিয়ার এনার্জি মিনিস্টার বলেছে কান্ট্রি হ্যাজ এনাফ রিজার্ভ ফর দ্য আনাদার মান্থ। ঠিক আছে, 1 মাসের জন্য রিজার্ভ করা আছে, কিন্তু আর্জেন্টলি আমাদের অল্টারনেটিভ খুঁজতেই হবে, না হলে খুব প্রবলেম হয়ে যাবে। পোল্যান্ড বুলগেরিয়া সাপোর্ট করেছে ইউক্রেনকে, এত কিছু প্রবলেম হয়েছে। পোল্যান্ড বলেছিল যে ইউক্রেনে ট্যাঙ্কার পাঠাবে, ঠিক না, যদিও রাশিয়া তার আগেই এই ব্যানটা করে দিয়েছে। বুলগেরিয়াতে লিবারাল গভর্নমেন্ট আসার পরেই ওল্ড টাইজ যা ছিল মস্কোর সঙ্গে সেটা পুরোপুরি কাট অফ করে দিয়েছে। তাছাড়াও নট অনলি হ্যাজ ইট সাপোর্টেড দ্য রিটেন্স ওয়েস্টার্ন স্যাংশন এগেনস্ট রাশিয়া, it has also hosted Western fighter jets at a new NATO North Atlantic Treaty Organization outpost in the Black Sea coasts. It is also a major non-NATO weapons, ঠিক আছে, এটা promoter that sanction imposed by the Warsaw on Tuesday were the real reason behind the gas cutoff. মানে পোল্যান্ড আর বুলগেরিয়া এরা ঠিক করেছে যে ওখান থেকে অস্ত্র ইউক্রেনে পাঠাবে, পোল্যান্ড ট্যাঙ্ক পাঠাচ্ছে, তা এই জিনিসগুলো, এবং বুলগেরিয়া পুরোপুরি এগেনস্টে গেছে রাশিয়ার, তা এই সবের জন্য এদের কিন্তু ন্যাচারাল গ্যাসে কাট অফ করে দিয়েছে, পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে। একটা কোশ্চেন আসছে, হাউ হ্যাভ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, পোল্যান্ড অ্যান্ড বুলগেরিয়া রিয়াক্টেড টু দ্য গ্যাস সাসপেনশন? তারা বলেছে যে এটা রাশিয়া পুরোপুরি আমাদেরকে ব্ল্যাকমেল করছে। হোয়াট কুড হ্যাপেন ইফ দ্য রাশিয়া শাটস গ্যাস সাপ্লাই টু মোর কান্ট্রিজ? দেখো ইউরোপিয়ান ন্যাচারাল গ্যাস কামস ফ্রম অনলি 3 সোর্সেস। কোথা থেকে আসে দেখো, রাশিয়া, নরওয়ে, অ্যালজেরিয়া। আনটিল দ্য ইউক্রেন ইনভেশন রাশিয়া অ্যাকাউন্টেড ফর অলমোস্ট 40% অফ ইউরোপস গ্যাস ইম্পোর্ট। বুঝতে পারছো, বেশি পরিমাণে আসে, সে তো ইম্প্যাক্ট তো পড়বে। ডিসরাপশন ইন দ্য সাপ্লাইজ ওয়ার্ল্ড, ফুয়েল ইনফ্লেশন, কি হতে পারে এর ফলে দেখো, ফুয়েল ইনফ্লেশন, ড্যামেজ ইকোনমিক অ্যাক্টিভিটি উইথ স্ট্রং পসিবিলিটি অফ এনার্জি রেশনিং অ্যান্ড ইভেন আ মেজর রিসেশন ইন দ্য কন্টিনেন্টস ইন্ডাস্ট্রিয়াল, হু ইজ কারেন্টলি দ্য প্রাইমারি বেনিফিশিয়ারি অফ চিপ রাশিয়ান গ্যাস দ্যাট হ্যাজ ইউজেস ফর হাউস হোল্ড হিটিং পারপাসেস। এবার বুঝে দেখো, তাদের বেশি প্রবলেমটা হবে যারা মানে এই রিসেন্টলি তারা বেনিফিশিয়ারি এবং হাউস হোল্ড হিটিং পারপাসে নিচ্ছে রাশিয়ার কাছ থেকে ন্যাচারাল গ্যাসটা, তাদের কিন্তু আরও বেশি প্রবলেম হতে চলেছে। ইউরোপিয়ান ইউনিয়ন স্ট্র্যাটেজি কি, ফোকাস করছে ইউএস এবং মিডল ইস্টের কাছ থেকে নেওয়া ন্যাচারাল গ্যাসটা, কিন্তু প্রবলেম কি হবে বলো তো, এই যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং মিডল ইস্ট ইউএস এবং মিডল ইস্ট থেকে ন্যাচারাল গ্যাস নিলে তাহলে কিন্তু কস্ট প্রচুর পড়বে, যেখানে রাশিয়ান ন্যাচারাল গ্যাস কিন্তু অনেক অনেক চিপ। এই একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। ওকে বন্ধুরা, এরপর আমি এডিটোরিয়ালে আসছি। আমি খুব ধীরে সুস্থে বলছি, তোমরা মন দিয়ে শোনো এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চল আস্তে আস্তে বলছি। দেখো, রিভিজিটিং ডেথ পেনাল্টি জুরিসপ্রুডেন্স কি বলেছে দেখো, আমাদের দেশে ডেথ পেনাল্টি নিয়ে একটা তর্ক বিতর্ক হয়েই আসছে। ঠিক আছে, ডেথ পেনাল্টিকে আরেকটা নামে বলা হয় ক্যাপিটাল পানিশমেন্ট। যদি কোনো ব্যক্তি সিভিয়ার ক্রাইম করে, যেমন ধর মার্ডার, রেপ, হ্যাঁ, ট্রিজন, ঠিক আছে, মানে দেশদ্রোহী কোনো কাজ করলে
ঠিক আছে, ডেথ পেনাল্টি হবে। খুব সিভিয়ার ক্রাইম হতে হবে। ডেথ পেনাল্টি অনেক ডিবেট দেওয়া, অনেক দেখা যায় আমাদের দেশে ডেথ পেনাল্টি ডিবেট, অনেক প্রবলেম দেখা যায়। ইট অ্যাজ আ ইনহিউম্যান কন্ডিশন, সেটা বলাও হয়েছে। মেনি criminologists and sociologists all across the globe demanding abolition of the death penalty, তারা চাইছে যে অ্যাবলিশন করে দেওয়া হোক। দেখো এতে কিছু আর্গুমেন্ট থাকে, একটা ডেথ পেনাল্টির ফেভারে, একটা ডেথ পেনাল্টির ফেভারে নয়, এরকম ব্যাপার থাকে। অনেকে বলেন যে পিপল, যে সমস্ত মানুষ এরকম সিভিয়ার জঘন্য নৃশংস কাজ করে তাদের এরকমই সাজা হওয়া প্রয়োজন আছে, ঠিক আছে। আবার কি, এর মাধ্যমে অনেক সুবিধা হবে, কারণ কোনো একটা পরিবারে যদি কেউ যদি মারা যায়, তাকে হত্যা করা হয়, বা কোনো একটা লোককে যদি হত্যা করা হয়, তার যে স্বজন, তার যে নিজস্ব যে ফ্যামিলি মেম্বার্স, তারা এর বিরুদ্ধে একটা কথা তুলতে পারবে যে না এটা খুব বাজে জিনিস, ঠিক আছে, এর বিরুদ্ধে কথা তুলতে পারবে। তা ভিকটিমসরা এই ক্ষেত্রে হেল্প এবং সাপোর্ট পাবে। এগেনস্টে কি, দেখো রেপ কেস সিন্স 2013 স্টিল রেপ, এখনও রেপ চলছে। সেকশন 376A অফ আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোডে এখনও পর্যন্ত যদি এইটা কাজ হতো তাহলে রেপ বন্ধ হয়ে যেত, বা চুরি চামাটি বন্ধ হয়ে যেত, খুন খারাপি বন্ধ হয়ে যেত, তা সেটা এখনো হয়নি। দ্য এক্সিকিউশন অফ দ্য ইনোসেন্ট, অনেক সময় দেখা যায় খুব গরিব পরিবারের মানুষ, ঠিক আছে, সে কিছুই জানলো না যে এটা মানে সে করেছে কি করে না, কিন্তু সেটা কি হচ্ছে, এই জুডিশিয়াল সিস্টেমে মিস্টেকের জন্য তারা ইনোসেন্টরা তারা এক্সিকিউট হয়ে যায়। ডেথ পেনাল্টিস অ্যাবলিশড বাই মেনি কান্ট্রিজ, ইন্ডিয়ারও করা দরকার। সিনারিও কি ডেথ পেনাল্টি, দেখো প্রায়র অফ দ্য ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট of the 1955, the death penalty was the rule and the life imprisonment an exception in India. Further, the courts were bound to give an explanation, abar explanation দেয় for awarding a lighter penalty than death for the capital offenses, ঠিক আছে। এরপর দেখো যখন এটা অ্যামেন্ডমেন্ট হয়ে গেল তখন আবার কি বললো, ঠিক উল্টোটা বললো যে ডেথ মানে কাউ যদি মৃত্যুর না দেওয়া হয়, ডেথ যদি না দাও, লাইফ ইমপ্রিজনমেন্ট দিতে হবে। অ্যাজ পার সেকশন 354 সাবক্লাস 3 অফ দ্য কেস 1973, the courts are required to state reasons in writing for awarding the maximum penalty. ইন্ডিয়া অলওয়েজ ডেথ পেনাল্টি রেখে আসছে, ঠিক আছে। দেখো একটা পেনাল্টি এও এসেছিল, প্রপোজালও এসেছিল, দেখো দ্য ল কমিশন ইন ইটস 35th রিপোর্ট 1967 সে অনুযায়ী কিন্তু রিজেক্ট করে দিয়েছে এটা। এখনো পর্যন্ত ইন্ডিয়ার স্বাধীনতা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 720টা এক্সিকিউট হয়েছে, ঠিক আছে, ডেথ পেনাল্টিতে। এবার দেখো ডিফারেন্ট কেসেস, আজকে নিউজের মধ্যে বিভিন্ন কেসও বলেছে, ডিফারেন্ট কেসেস অন ডেথ পেনাল্টি। দেখো জগমনোহর সিং অ্যান্ড স্টেট অফ ইউপি 1973 কেসেস। এসসি বলছে, মানে সুপ্রিম কোর্ট বলছে আমাদের যে আর্টিকেল 21 রাইট টু লাইফ, ঠিক আছে, সেটা তো আছেই, কিন্তু কেউ যদি জঘন্য বা খুব খারাপ ক্রাইম করে তাকে তো অবশ্যই ডেথ সেন্টেন্স দেওয়া হবে, এবং সেটা অ্যাকর্ডিংলি ল, আমাদের আইন অনুযায়ী হবে, সেটা কোনো রকমভাবে আনকনস্টিটিউশনাল নয়, সরাসরি সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল। বচ্চন সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1960 কেস কি বলেছে, দেখো রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, মানে খুব যদি রেয়ার কেস হয়, যেমন ধরো ডেথ পেনাল্টি, তখন তাকে দেওয়া হবে, ঠিক আছে, তাছাড়া নয়। যেমন ধরো খুব ব্রুটাল কেস করেছে, স্টার্ট করেছে অনেকবার, মানে খুব জঘন্যভাবে তাকে নৃশংস হত্যা করেছে, বায়োলজিক্যালি থ্রেট করেছে,
তার অপব্যবহার করেছে এবং রিভল্টিং করেছে, বিভিন্ন ক্ষেত্রে খুব বাজে এবং সিভিয়ার কাজ করেছে, এবং সেটা হবে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, সেই ক্ষেত্রে কিন্তু ডেথ পেনাল্টি দেওয়া যায়। ওকে বন্ধুরা, তাহলে আজ এতটুকুনি। তোমাদের কেমন লাগলো আমাকে বলো। আমি আপাতত এইরকম করেই বলছি, তোমরা ভালো করে শোনো। খুব ডিটেলসে আমি এরকম বাংলা ইংরেজি ধরে ধরে বলছি, তোমরা শুনলে অনেকটাই উপকৃত পাবে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে এই বেনিফিটটা সবাই নিতে পারে। তাহলে বন্ধুরা আসি আজকে, কাল আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো। টাটা, বাই বাই।